বঙ্গ রাজনীতির রঙ্গমঞ্চে এক নতুন রকম তামাশা শুরু হয়েছে। তামাশা বলবো না, এটা নিয়ম, স্বাভাবিক নিয়ম তৈরি হয়েছে। প্রবীণদের যাত্রা ভঙ্গ করে দিয়ে সঙ্গ দিতে চলে এসেছেন এক ঝাঁক নতুন মুখ। তার মধ্যে প্রধান মুখ হিসেবে আমরা যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধরি, তাহলে অবশ্যই দ্বিতীয় মুখ হিসেবে মীনাক্ষী মুখার্জিকে ধরতে হয়। এবং শুধু তাই না, বিভিন্ন রাজনৈতিক দলে কংগ্রেসের কৌস্তব বাগচি আছেন, বিজেপির তরুণজ্যোতি তিওয়ারিদের মতন নতুন ঝকঝকে মুখ তারা চলে এসেছেন। এবার প্রবীণদের বোধহয় বিদায় নেবার পালা। বঙ্গ রাজনীতির যারা নতুন সঙ্গী, অর্থাৎ নতুন তরুণ দল যারা যারা একেবারে নতুন মুখ, যারা তরতাজা মুখ, তারাই তো আগামী দিনে কিন্তু আমাদের রাজনীতিটা সামলাবেন, রাজনীতি চালাবেন, পশ্চিমবঙ্গটাকে তারা সঞ্চালনা করবেন। আজকে এক্স ফ্যাক্টরে আমরা আলোচনা করব তাই নিয়ে। নমস্কার, আদাব, আমি আপনাদের প্রবীর বিশ্বাস। আপনারা দেখছেন প্রত্যেক দিনের অভ্যেস মতো বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের অনুষ্ঠান এক্স ফ্যাক্টর আরেকটু নতুন ভাবে। যেমন লোগো আমাদের চলে এসেছে নিচে, লোগো নিচে চলে এসেছে, তারপর দেখুন নিচে স্ক্রল চলছে। এটা হচ্ছে একেবারে কারেন্ট নিউজ, এই মুহূর্তে ঘটে চলা যে বিশেষ বিশেষ সংবাদ সেটা দেখতে পাচ্ছেন নিচে। আর একদম ডান দিকের কোনায় যেটা দেখতে পাচ্ছেন এক্স ফ্যাক্টর লেখা, সেটা হচ্ছে একটা বিজ্ঞাপনের জন্য নির্দিষ্ট স্লট। সামনে একটা ল্যাপটপ রয়েছে, সেটাও বিজ্ঞাপনের জন্য। আসবো সেসব কথায় পরে, আগে বলি নতুন যৌবনের দূতেদের কথা। দেখুন, নতুন যৌবনের দূতেরা চলে এসেছে কালের নিয়মে। একটা সময় আসে যখন পুরনোদের জায়গা ছেড়ে দিতে হয় নতুনদের জন্য, এবং নতুনরা রাজ্যপাট সামলান। তারপরে তারাও একদিন প্রবীণ হন, তারাও ছেড়ে দিতে বাধ্য থাকেন নবীনদের। আর যারা ছাড়েন না, যারা আঁকড়ে বসে থাকেন, তারা কিন্তু স্থবির হয়ে যান। যেমন ধরুন কংগ্রেস, যেমন ধরুন সিপিআইএম। সিপিআইএম এ আপনি হয়তো আজকে মীনাক্ষী মুখার্জি, শতরূপ ঘোষদের দেখতে পাচ্ছেন, সায়ন ব্যানার্জিদের দেখতে পাচ্ছেন, কিন্তু এদেরকে কিন্তু শুধু ভোটে দাঁড় করানো ছাড়া সিপিআইএম সেভাবে সাংগঠনিক দায়িত্ব কখনোই দেয়নি, কখনোই দেয়নি। সেই সংগঠন ধরে চলেছেন এখনো বিমান বসু, এখনো সেই সুজন চক্রবর্তী, এখনো মোহাম্মদ সেলিম, যাদের চিন্তা শক্তি খানিকটা কমে গিয়েছে, যাদের কর্মশক্তি খানিকটা কমে গিয়েছে, তারাই যদি দলের হাল ধরেন, তাহলে সে দলের হাল বেহাল হতে বাধ্য। কংগ্রেসের অধীর চৌধুরী ছাড়া আর কাউকে সেভাবে চোখে পড়ছে না বয়স্কদের মধ্যে। নতুনদের মধ্যে কৌস্তব বাগচিকে দেখছি, তিনি আবার বিভিন্ন বিতর্কিত কথা বলতে অভ্যস্ত, এবং তিনি কতটা কংগ্রেসে আছেন, কতটা বিজেপিতে পা বাড়িয়ে আছেন, কতটা বামপন্থীদের দিকে ঝুঁকে আছেন, এ নিয়ে কিছু প্রশ্ন চিহ্ন আছে কংগ্রেসের ভেতরে। যাই হোক, আমরা সেই আলোচনা করব, কিন্তু তার আগে বলি, এই যে বিজ্ঞাপনের জন্য আমরা স্লট রেখেছি, এই যে ধরুন এক্স ফ্যাক্টর লেখা, এইখানে আপনি আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপন দিতে পারেন মাসিক মাত্র 500 টাকায়। মাসিক মাত্র 500 টাকার মাধ্যমে আপনি এখানে বিজ্ঞাপন দিতে পারেন লক্ষ লক্ষ দর্শকের জন্য। এছাড়াও ভিডিও বিজ্ঞাপন যদি আপনি দিতে চান, এটা তো গেল স্টিল, ভিডিও বিজ্ঞাপন যদি আপনি দিতে চান, সেটার জন্য মাসিক খরচ মাত্র 2000 টাকা। 20 সেকেন্ডে যে কোনো বিজ্ঞাপন মাত্র 2000 টাকায় আপনি দিতে পারবেন। আর এই ল্যাপটপ দেখছেন, ল্যাপটপের পেছনে যদি আপনি বিজ্ঞাপন দিতে চান, তাহলে তার জন্য লাগবে 1000 টাকা। অর্থাৎ 500 থেকে 2000 টাকার মধ্যে আপনি আপনার সারা মাসের বিজ্ঞাপন এনকে ডিজিটালের পর্দায় দিতে পারবেন। এটা আমাদের একটা বিশেষ ঘোষণা রইল। তবে এই বিজ্ঞাপনটা আপনি আপনার প্রচারের জন্য যত দিতে চাইবেন, আমি বলবো আমাদের পাশে এসে দাঁড়ানোর জন্য তার থেকেও বেশি আগ্রহ প্রকাশ করুন, আমরা খুশি হব। চ্যানেলটা চালাতে আমাদের সত্যি খুব অর্থনৈতিক কষ্ট হচ্ছে, বিভিন্ন মানুষের কাছে সহায়তা আমরা চাইছি। কিছু খুব সামান্য মানুষ করছেন, বেশিরভাগই করেন না, তাই বিজ্ঞাপনের দিকে ঝুঁকতেই হচ্ছে, কিন্তু অনুষ্ঠানকে বন্ধ রেখে নয়। তাই আমরা বিভিন্ন রকম স্লট করেছি, এক্স ফ্যাক্টরের মতন জায়গা আছে, সেখানে আপনি বিজ্ঞাপন দিতে পারেন, ল্যাপটপের পেছনে বিজ্ঞাপন দিতে পারেন, আর দিতে পারেন চলমান বিজ্ঞাপন 20 সেকেন্ডের। আমরা চলে আসি আজকের অনুষ্ঠানে। এই যে নতুন প্রজন্ম উঠে আসছে, নতুন প্রজন্ম উঠে যে আসছে, তাদের মূল মোটোটা কি? রাজনীতি করা। রাজনীতি কারা করতে আসেন? যাদের বাড়িতে পেটে ভাত আছে,
যাদের দুমুঠো অন্নের সংস্থান আছে, বস্ত্রের সংস্থান আছে, বাসস্থানের সংস্থান আছে, সেই সব ঘরের ছেলেরাই তো পুরোদমে রাজনীতি করতে পারেন। একেবারে হা হাবাতে ঘরের ছেলে মেয়েদের কিন্তু রাজনীতিতে পুরো সময় দেওয়া সম্ভব না, কারণ তাদের সংসারটাও চালাতে হয়। আর যাদের এসব বালাই নেই তারা দিব্যি রাজনীতিতে আসতে পারে। এবার ঘটনা হচ্ছে যে এই যে যারা বর্তমান রাজনীতিতে আসছেন তারা কে কি করেন না করেন সেই নিয়ে আমাদের কিছু বলার নেই। কেউ ব্যবসা করেন, কেউ চাকরি করেন, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু আছে। কিন্তু এই নতুন প্রজন্ম আসছে, তাদেরকে কতটা সুযোগ করে দিতে পারছেন পুরনো প্রজন্মের লোকেরা, সেটা কিন্তু একটা বড় প্রশ্ন। বড় প্রশ্ন এই কারণে, কারণ বিভিন্ন দলের বিভিন্ন রকম পলিসি থাকে। আমরা বিজেপির ক্ষেত্রে যদি ধরি, প্রথম বিজেপির ক্ষেত্রেই ধরছি, বিজেপিতে তরুণ মুখ বলতে কিছু নেই, নবীন মুখ বলতে কিছু নেই, সেই পুরনো একঘেয়ে মুখ। যারা দল ছুট হয়ে গেছেন তাদের কথা আলাদা। একমাত্র টেলিভিশনে বিতর্ক করতে দেখি তরুণ জ্যোতি তেওয়ারিকে, এবং তিনি খুব ভালো বক্তা এমনটা তার অতি প্রিয় মানুষও বলবেন না। বক্তা হিসেবে তিনি মোটেও ভালো নন, কিন্তু তিনি আছেন, এটার মধ্যে কোনো ভুল নেই। কংগ্রেসে কৌস্তব বাগচি, যিনি বিভিন্ন সময় বিভিন্ন বিতর্কিত আচরণ করে, বিতর্কিত কথা বলে, কখনো ন্যাড়া মাথা হয়ে বিভিন্ন রকম নাটকীয় ভাবে রাজনীতি করতে অভ্যস্ত। বর্তমান রাজনীতিতে নাটকীয়তার কোনো জায়গা নেই, এখানে যুক্তি লাগে, বুদ্ধি লাগে, মেধা লাগে, তবেই রাজনীতিতে কিন্তু টিকে থাকা যায়। আর এই তিনটেই আছে সিপিআইএম এর মীনাক্ষী মুখার্জির মধ্যে। মীনাক্ষী মুখার্জির মধ্যে তিনটে গুণই আছে, যুক্তি, বুদ্ধি, মেধা, কোনোটাতেই তিনি কম নন। কিন্তু একটা সমস্যা মীনাক্ষী মুখার্জির সাথে যেটা হচ্ছে, সেটা হচ্ছে তিনি বাংলাটা ভালো বলতে পারেন না। জড়তা আছে বাংলায় উচ্চারণে, কিন্তু হিন্দিতে তিনি সাবলীল। তাই বাংলার রাজনীতি করতে হলে বাংলাটাতেও সাবলীল হতে হবে, এটা খুব স্বাভাবিক। তৃণমূলের ক্ষেত্রে কিন্তু একেবারেই উল্টো। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু তার রাজনৈতিক দলের অর্থাৎ তৃণমূল কংগ্রেসের মানে দ্বিতীয় লেয়ার, তৃতীয় লেয়ার, চতুর্থ লেয়ার, সবকটি লেয়ার কিন্তু তিনি তৈরি করে রেখে দিয়েছেন। অর্থাৎ কাল যদি অবসরও নেন মমতা বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেস থমকে যাবে না, এটাই মনে হচ্ছে। কারণ দেখুন অভিষেক বন্দ্যোপাধ্যায়রা তৈরি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতন 35-40-এর মধ্যে যুবকেরা কিন্তু একদম তৈরি হয়ে আছে, যার নেতৃত্ব দিচ্ছে স্বয়ং অভিষেক। তারপরে লেয়ারে ধরুন দেবাংশু ভট্টাচার্যের মতন ছেলেরা, যারা হয়তো সাংগঠনিকভাবে ততটা দক্ষ নন কিন্তু বক্তা হিসাবে তুখোড়, এরকম প্রচুর ছেলে মেয়ে উঠে এসেছে। সায়নী ঘোষ, যিনি বক্তা হিসেবে তো নিঃসন্দেহে ভালো, কিন্তু সংগঠনটাও কিন্তু অত্যন্ত দক্ষতার সাথে চালাচ্ছেন। একজন চিত্রাভিনেত্রী হয়ে তিনি যে এত ভালো সংগঠন চালাতে পারবেন এটা কিন্তু প্রত্যাশিত ছিল না, যাকে তিনি কিন্তু প্রত্যাশা পূরণ করেছেন তৃণমূল কংগ্রেসের যারা কর্মী সমর্থক তাদের। সবচেয়ে দুরবস্থা কিন্তু দেখা যাচ্ছে কংগ্রেসের, তাদের মধ্যে কিন্তু নতুন ছেলে মেয়েদের আসার প্রবণতা একেবারেই নেই। এটার কারণ হতে পারে দীর্ঘদিন তারা পশ্চিমবাংলায় ক্ষমতার বাইরে, এটা হতে পারে তাদের ভ্রান্ত নীতি, তাদের পলিসিগুলো যুবকদের আকর্ষণ করছে না, এটা হতে পারে অধীর চৌধুরী বা প্রদীপ ভট্টাচার্যের মতন নেতারা নতুনদের সুযোগ দিচ্ছেন না, এটাও হতে পারে। যে অভিযোগটা কিন্তু বিজেপির মধ্যে প্রবল, বিজেপির মধ্যে প্রবল এই কারণে বলছি, দেখুন শুভেন্দু অধিকারীকে কোনোভাবেই আপনি নবীন নেতা বলতে পারেন না, নতুন প্রজন্মের লোক বলতে পারেন না, কারণ শুভেন্দু অধিকারীর বয়স কিন্তু 50 অনেকদিন আগেই পার হয়ে গিয়েছে। সেরাই যখন হাতের কাছে অন্যটা কেনই বা কিনি, আজ বাঙালির ঘরে ঘরে একটাই নাম সুন্দরিনী, 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 সুন্দরিনী। 50 কোনো মানুষকে যুবক বলাটার মতন ধৃষ্টতা আমরা অন্তত করতে পারবো না, কিন্তু যেটা করতে পারবো আপনাদের কাছে অনুরোধ, সেটা হচ্ছে এই যে স্লটগুলো দেখছেন, এই স্লটগুলোতে যদি বিজ্ঞাপন দেন তার জন্য ফোন করুন আমাদের 9830075869, এই নাম্বারে ফোন করুন। আমরা বলে দেবো কিভাবে আমাদের সাথে বিজ্ঞাপন দিয়ে আমাদেরকে হেল্প করার জন্য, শুধুমাত্র সাহায্য করার জন্য আপনিও এগিয়ে আসতে পারেন। 500 থেকে 2000 টাকার বাজেট, যে কোনো বাজেট করুন আর বিজ্ঞাপন দিয়ে দিন এনকে ডিজিটালে, যেটা লক্ষ লক্ষ দর্শকের কাছে প্রতিদিন পৌঁছচ্ছে। হ্যাঁ, বিজেপির মধ্যে অভিযোগ হচ্ছে বিজেপি নবীন প্রজন্ম বলে কিছুই নেই, একমাত্র মানে শিবরাত্রিরে চলতে হচ্ছে গিয়ে তরুণ জ্যোতি তেওয়ারি, তাও তিনি টেলিভিশনে বক্তা, সাংগঠনিক ভাবে তার কোনো দক্ষতা আছে বলে এই মুহূর্ত পর্যন্ত খবর নেই।
কিন্তু এই শুধু বক্তা হিসেবেও তিনি যে ভালো এটা বলা যাবে না। কিন্তু আমরা এই বিষয়ে একটা সমীক্ষা চালিয়েছিলাম মানে নবীন প্রজন্মের মধ্যে কে কতটা ভরসাযোগ্য সে বিষয়ে মানুষ কি বলেছেন সেটা আগে আপনাদের দেখাবো। তবে বলে রাখি, এই সমীক্ষাটা কিন্তু খুব ছোট স্যাম্পল, মাত্র 3,500 লোকের মধ্যে এই সমীক্ষা করা হয়েছে। সমীক্ষাটা যে 100% ঠিক সেটা আমরা বলছি না, তবু 3,500 মানুষের মতামত কি প্রকাশ পেয়েছে আসুন সেটা দেখে নিই। বাংলায় যুব সমাজে জনপ্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব কারা? যারা যুব এখন রাজনীতি করছেন তাদের মধ্যে কারা কতটা জনপ্রিয় আসুন দেখে নিই। মীনাক্ষী মুখার্জি, তিনি জনপ্রিয় এমনটা বলছেন 8.5% মানুষ। মহুয়া মৈত্র, তিনি জনপ্রিয় এমনটা বলছেন 7% মানুষ। শুভেন্দু অধিকারী জনপ্রিয় এমনটা বলছেন 29% মানুষ। কিন্তু শুভেন্দু অধিকারী মোটেও যুব সমাজের প্রতিনিধিত্ব করছেন না, তবু কিছু মানুষ বলেছেন শুভেন্দু অধিকারী। অভিষেক বন্দ্যোপাধ্যায়, বিপুল সংখ্যক মানুষ কিন্তু তার সম্বন্ধে রায় দিয়েছেন, বলছেন যুব সমাজের সবচেয়ে জনপ্রিয়তম ব্যক্তিত্ব অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাকে ভোট দিয়েছেন 53% মানুষ। শতরূপ ঘোষকে ভোট দিয়েছেন 2% মানুষ, আর কৌস্তব বাগচিকে ভোট দিয়েছেন মাত্র 0.5% মানুষ, অর্থাৎ মানে 0.5% মানুষ কৌস্তবকে ভোট দিয়েছেন। আসুন পরেরটা দেখে নিই। বাংলার টিভি বক্তা হিসেবে জনপ্রিয়তার শিখরে কে? কারণ টিভি এখন বা এই ইলেকট্রনিক মিডিয়া, ইন্টারনেট মিডিয়া, ইউটিউব মিডিয়া এখন বেশ শক্তিশালী। এইখানে জনপ্রিয় বক্তা কে আসুন দেখে নিই। তরুণ জ্যোতি তেওয়ারিকে ভোট দিয়েছেন 11% মানুষ। শতরূপ ঘোষকে ভোট দিয়েছেন 14% মানুষ। দেবাংশু ভট্টাচার্য আছেন শীর্ষে, তিনি পেয়েছেন 32% মানুষ। কৌস্তব বাগচি, তাকে ভোট দিয়েছেন মাত্র 3% মানুষ। আর টিভি বিতর্ক দেখেন না এমনটা বলেছেন 40% মানুষ। শেষ সমীক্ষার প্রশ্ন, সেটা হচ্ছে বাংলার দক্ষ সংগঠক কে? শুভেন্দু অধিকারী দক্ষতম সংগঠক এমন মনে করেন 26% মানুষ। মীনাক্ষী মুখার্জি দক্ষ সংগঠক এমন মনে করেন 7% মানুষ। অভিষেক ব্যানার্জি দক্ষতম সংগঠক এমন মনে করেন 36% মানুষ। অধীর রঞ্জন চৌধুরীকে মনে করেন 3% মানুষ। আর কোন সংগঠনের খবরই রাখেন না এমন মানুষ আছেন 28%। এটা গেল সমীক্ষা। এই সমীক্ষা থেকে আমরা কি উপনীত হতে পারি? যে ধারে ভারে সব দিকে কিন্তু তৃণমূল কংগ্রেস এগিয়ে, বাস্তবতও তাই। কারণ তরুণ প্রজন্মকে সামনের দিকে এগিয়ে আনার ক্ষেত্রে তৃণমূল কংগ্রেসের যে অগ্রণী ভূমিকা, সেরকম ভূমিকা আর কোনো রাজনৈতিক দলকে দেখা যাচ্ছে না। বিজেপির অবস্থা অত্যন্ত করুণ, কংগ্রেসের অবস্থা অত্যন্ত করুণ। তুলনামূলকভাবে খানিকটা স্বচ্ছন্দ লাগছে বামেদের, কিন্তু বামেরাও তারা কিন্তু মানে মূল চাবিকাঠি বা লাটাইটা কিন্তু হাতে রয়েছে সেই মোহাম্মদ সেলিমদের হাতে। মীনাক্ষীরা কিন্তু ঘুড়ি হয়ে উঠছে, তাদের হাতে সম্পূর্ণ ক্ষমতা সঁপে দিয়ে এই মানুষেরা কবে বানপ্রস্থে যাবেন আমি জানি না। কারণ একটা কথা চালু আছে, বামেরা নাকি মৃত্যুর আগে পর্যন্ত তারা নেতৃত্ব ছাড়েন না, এরকম কথা ভেসে বেড়ায়। জ্যোতি বসু শেষ দিন পর্যন্ত নেতৃত্ব দিয়েছেন। নেহাত বুদ্ধদেব ভট্টাচার্য অসুস্থ, তা না হলে গতকালের মিটিং এ প্রধান বক্তা বুদ্ধদেব ভট্টাচার্যই হতেন। এরকম এরকম ব্যাপার আছে সিপিআইএম এর মধ্যে। আর বিজেপির অবস্থা সবচেয়ে খারাপ, কারণ বিজেপি কোনো তরুণ নেতৃত্বকে তুলে আনছে না। প্রিয়াঙ্কা টিব্রেওয়াল, তিনি নেতৃত্ব হওয়ার চেষ্টা করছেন, তাকে সুযোগ দেওয়া হচ্ছে না। ভোটের রাজনীতিতে ব্যবহার করা হচ্ছে, দৈনন্দিন রাজনীতিতে নয়। তাছাড়া তার বাংলা অত্যন্ত খারাপ, মীনাক্ষীর মতোই খারাপ। তিনি যেভাবে বাংলাটা বলেন সেভাবে বাংলা বললে বাঙালিরা অর্ধেক বুঝতেই পারেন না। তাই বাংলার মানুষের সাথে কানেক্টেড থাকতে গেলে বাংলাটা ভালো করে বলতে হবে, সে মীনাক্ষী হোক বা প্রিয়াঙ্কা টিব্রেওয়াল হোক। সেক্ষেত্রে অনেকটা এগিয়ে আছেন দেবাংশু ভট্টাচার্য। দেবাংশু ভট্টাচার্য ছাড়াও আছেন অরূপ চক্রবর্তী ছাড়াও রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মহুয়া মৈত্র, তিনি তো বাংলা, হিন্দি, ইংরেজি তিনটেই তুখড় বলেন, কিন্তু মহুয়া মৈত্রর রাজনীতির অভিমুখ দিল্লি। তিনি বাংলার রাজনীতিতে কতটা আগ্রহী বা বাংলার রাজনীতিতে কতটা সম্পৃক্ত সে নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন আছে। তিনি যদি বাংলার রাজনীতি নিয়ে বেশি আগ্রহ প্রকাশ করেন হয়তো তার রাজনৈতিক উত্থানটা আরো দ্রুততর হতে পারত, কিন্তু তা তিনি করলেন না। তৃণমূল কংগ্রেসের বেশ কিছু ভালো নেতৃত্ব আছেন যাদেরকে এখন স্লিপ মানে মোডে দেখা যাচ্ছে। যেমন ধরুন ঋতব্রতকে আমরা কিন্তু দেখছি প্রায় ঘুমন্ত অবস্থায়। তার একটি সংগঠন আছে, দলের একটি সংগঠনের দায়িত্বে আছে তিনি, কিন্তু সেই সংগঠনকেও সেভাবে কিন্তু অ্যাক্টিভ অবস্থায় দেখছি না। হঠাৎ ঋতব্রত কেন
চুপ করে গেলেন, কেন প্রচারের আলো থেকে সরে গেলেন? অসাধারণ বক্তা, অসাধারণ সংগঠক, তাকে কেন এভাবে চুপ করিয়ে দেওয়া হলো জানি না। নির্বেদ রায়ের মতন বক্তাদেরকে ঘরে বসিয়ে রাখা হয়েছে কেন জানি না। কিন্তু বহু লোক তৃণমূল কংগ্রেসের নাম করে টেলিভিশনের পর্দায় গিয়ে বসছেন। তৃণমূল কংগ্রেসের নামে তারা ওই সমর্থক বা অন্য কোনো পরিচয়ে বসছেন। সেই পরিচয় দিয়ে বসা মানুষগুলো তৃণমূল কংগ্রেস তাদেরকে কেন স্বীকার করছে আমার জানা নেই। তৃণমূল কংগ্রেস তাদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছে না আমার জানা নেই। সাধারণভাবে দলের মুখপাত্র ছাড়া কেউ টেলিভিশন বা অন্য কোনো জায়গায় বক্তব্য রাখতে পারেন না, মিডিয়ার ক্ষেত্রে। সেক্ষেত্রে তৃণমূল কেন এদের অ্যালাউ করছে সেটা আমি জানি না। কুণাল ঘোষ দক্ষ বক্তা, অথচ তাকে আমরা বহু সময় টিভিতে দেখতেই পাই না। এরকম বহু মানুষ আছে যাদেরকে আমরা টেলিভিশনের পর্দায় দেখতে চাই, যাদের বক্তব্য শুনতে চাই। সমীর চক্রবর্তী অসাধারণ বক্তা, শ্রমিক ভট্টাচার্য বিজেপির অসাধারণ বক্তা, এই মানুষগুলোকে টেলিভিশনের পর্দায় দেখতে পাই না। দেখতে পাই কাদেরকে? সেই শতরূপ ঘোষ, সেই তরুণজ্যোতি তিওয়ারি, সেই মানুষগুলোকে যাদের বক্তব্য মানুষ শুনতেই চায় না, যারা বক্তব্য রাখেন কম, চেঁচামেচিটা করেন বেশি। এই রকম মুখকে যদি সামনে রাখা হয় তাহলে সেই দলের ভবিষ্যৎ যে অন্ধকার সে নিয়ে বলার অপেক্ষা রাখে না। কিন্তু সব দিক থেকে তৃণমূল কংগ্রেস এগিয়ে থাকছে একটাই কারণে, হয়তো তারা শাসক দল, তাই সেখানে গুণীজনেদের ভিড় বেশি, এটাও হতে পারে। অথবা হতে পারে তৃণমূল কংগ্রেস তার পরের প্রজন্মকে তৈরি করে নিচ্ছে একটার পর একটা, এটাও হতে পারে। এটাও হতে পারে অন্যান্য দল পরের প্রজন্মকে গুরুত্বই দিতে চাইছে না, এটাও হতে পারে। বামেদের ঘুম ভেঙেছে অনেক দেরিতে। শতরূপ ঘোষ, সায়ন ব্যানার্জি, তারপরে মীনাক্ষী মুখার্জিদের মতন নেতৃত্বকে আরো বহু 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 আগে আনা উচিত ছিল, যখন তাদের বয়স 20-22 বছর ছিল। তখন আমরা দেখেছি দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা, সুপ্রিয় চন্দ, এরকম একেবারে 20 থেকে 25 বছরের ছেলেরা কিন্তু ফাটিয়ে টিভিতে ডিবেট করছেন, মঞ্চে কাঁপাচ্ছেন। কিন্তু বামেদের ক্ষেত্রে সেটা দেখিনি। মীনাক্ষী বলুন, শতরূপ বলুন, সায়ন বলুন, এরা সবাই কিন্তু 25 পার করে 30-এর কোঠা বা তারও বেশিতে চলে গিয়েছে। এরা কতটা সাংগঠনিকভাবে দায়িত্ব পাবেন তার উপরে বামেদের ভবিষ্যৎ নির্ভর করবে। কারণ বামেদের একাংশ যারা বিজেপিতে চলে গিয়েছেন তারা কিন্তু মীনাক্ষী মুখার্জিকে দেখে উদ্বুদ্ধ হচ্ছে। ওদিকে মহুয়া মৈত্র, সায়নী ঘোষদের দেখে কিন্তু উদ্বুদ্ধ হচ্ছে তৃণমূলের অনেক নতুন নতুন ছেলে মেয়েরা, তারা এগিয়ে আসছেন। আশা করা যাচ্ছে আগামী দিনে বাংলার রাজনৈতিক ভবিষ্যৎটা বেশ ভালোই হবে। কারণ ধরুন এই অভিষেক বন্দ্যোপাধ্যায় বা দেবাংশু ভট্টাচার্য, সুদীপ রাহা, সুপ্রিয় চন্দ, সায়নী ঘোষ, অরূপ চক্রবর্তী, এরকম সুবক্তা, অল্প বয়সী সুবক্তা, এবং তার সাথে আছে বামেদের মীনাক্ষী মুখোপাধ্যায়, শতরূপ ঘোষ, সায়ন ব্যানার্জি, কংগ্রেসের কৌস্তব বাগচি, বলতে খারাপ লাগছে, কৌস্তব বাগচি কংগ্রেসের লোক কিনা আমি জানি না, তরুণজ্যোতি তিওয়ারিরা বিজেপি, এরা যত এগিয়ে আসবেন, এদের রাজনৈতিক দলেরা যত এদের সুযোগ দেবেন, বাংলার রাজনীতি কিন্তু ততটাই উজ্জ্বল হবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তৃণমূল বাদে অন্য কোনো রাজনৈতিক দল, বামেরা বলুন, বিজেপি বলুন, কংগ্রেস বলুন, তারা তাদের সেকেন্ড লেয়ার তৈরি করছেন না, অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবে। এবং এই সেকেন্ড লেয়ার তৈরি না করার যে ক্ষতি, সেই ক্ষতির মুখে কিন্তু তারা পড়তে চলেছে। তৃণমূল কংগ্রেসকে টক্কর দেওয়ার মতন দ্বিতীয় কোনো দল, রাজনৈতিক দল পশ্চিমবাংলায় থাকবে কিনা প্রশ্ন চিহ্ন উঠে যাচ্ছে। কি মনে করেন আপনারা এই নিয়ে? লিখে জানান কমেন্ট বক্সে। আর যারা বিজ্ঞাপন দিতে চান, দয়া করে বিজ্ঞাপন দিয়ে আমাদের পাশে থাকুন। আমি বলছি না আপনি বিজ্ঞাপন দিলে আপনার কিন্তু বিশাল প্রচার হবে, এমন কিছু বলছি না। বেশ কিছু দর্শক আছেন যারা নিয়মিত দেখেন, তাদের কাছে যেমন আপনার বিজ্ঞাপন পৌঁছবে, হয়তো সামান্য মাইলেজ পাবেন, কিন্তু তার থেকে বেশি মাইলেজ পেতে পারি আমরা। আমাদের পাশে থাকতে পারেন। 500 থেকে 2000 টাকার মতন খরচ, আসুন আমাদের পাশে দাঁড়ান। আর যারা আমাদের পাশে অর্থনৈতিক ভাবেও দাঁড়াতে চান, তারাও ওপরের নাম্বারটিতে ফোন করুন, 9830075869, এই নাম্বারটিতে ফোন করুন। এই নাম্বারটিতে ফোন করলে আমি আপনাদেরকে বলে দেবো কিভাবে বিজ্ঞাপন বা আর্থিক সহায়তা করতে পারেন। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, নমস্কার।